দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্তৃত জনপদ আরাকান, যেখানে সহস্র বছর ধরে গড়ে উঠেছে মুসলিম ও বৌদ্ধদের সহাবস্থানের এক সমৃদ্ধ ইতিহাস। কিন্তু আজ সেই ভূমি রক্তাক্ত, জনশূন্য আর মানবিক বিপর্যয়ের প্রতীক। রোহিঙ্গা মুসলিমদের উচ্ছেদ কি শুধুই ধর্মীয় ঘৃণা, নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ভূ রাজনীতির গভীর এক চক্রান্ত? আরাকান রাজ্যের ইতিহাস, মুসলিম শাসনের গৌরব, রক্তক্ষয়ী উচ্ছেদ এবং আমেরিকা, চীন, ভারতের আধিপত্য বিস্তারের লড়াই, সবকিছু নিয়েই আজকের এই তথ্য সমৃদ্ধ পূর্ণাঙ্গ বিশ্লেষণ। স্বাগত জানাচ্ছি জ্ঞানের আলো প্ল্যাটফর্মে। আরাকান রাজ্যের ভৌগোলিক ও ঐতিহাসিক পরিচয়। আরাকান বা বর্তমান রাখাইন রাজ্য নামটি শুনলেই অনেকে মনে করেন এটা শুধু একটি যুদ্ধবিধ্বস্ত এলাকা, কিন্তু আসলে এই জায়গাটি এক সময় ছিল ইতিহাস, বাণিজ্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ কেন্দ্রস্থল। আরাকান অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমারের পশ্চিম উপকূলে। এর পশ্চিমে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, উত্তরে চীন রাজ্য, পূর্বে মিয়ানমার এবং অন্যান্য অঞ্চল, এবং দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর। এর রাজধানী ছিল সিত্তোয়ে, যা একসময়ের বিখ্যাত বন্দর নগরী আকিয়াব নামে পরিচিত ছিল। এটি একটি পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, যেখানে যুগ যুগ ধরে বসবাস করছে রাখাইন, বৌদ্ধ, রোহিঙ্গা মুসলমান, হিন্দু এবং চন্দ্রবংশীয় জাতিগোষ্ঠী। প্রাচীনকালে এই আরাকান ছিল স্বাধীন এক রাজ্য। ভারত, আরব বিশ্ব, এমনকি চীনের সঙ্গেও এর ছিল সুদৃঢ় বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক। অনেকেই জানেন না, আরাকানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ছিল চন্দ্রবংশ। খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতাব্দীতে চন্দ্ররাজারা এই অঞ্চলে রাজত্ব করতেন। তবে সময়ের পরিক্রমায় মুসলমানদের আগমন ঘটে এবং তারই পরবর্তীতে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব গড়ে তোলে এই অঞ্চলে। আরাকানের এই ঐতিহাসিক পরিচয় জানলে বোঝা যায়, এটি কেবল একটি সীমান্তবর্তী এলাকা নয়, বরং এটি ছিল দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক চৌরাস্তাও। আরাকান রাজ্যে মুসলমানদের আগমন ও শাসন। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানব মুসলমানরা কিভাবে আরাকানে প্রবেশ করল, কিভাবে তারা সেখানে রাজত্ব করল এবং তাদের শাসনের সময়কাল কেমন ছিল। ইতিহাসবিদরা বলেন, মুসলমানদের আরাকানে আগমন ঘটে মূলত খ্রিস্টীয় সপ্তম শতক থেকে। তখন আরব বণিকেরা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে ভারত ও বার্মার উপকূল অঞ্চলে আসতে শুরু করে। অনেক আরব বণিক তখন আরাকানে বসতি গড়ে তোলে, বিয়ে করে স্থানীয় নারীদের এবং ইসলাম প্রচার শুরু করে। এরপর 1430 খ্রিস্টাব্দে ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলার সুলতান নাসির উদ্দিন শাহ তখন আরাকানের রাজপুত্র নরমেখলাকে সাহায্য করেন তার সিংহাসন পুনরুদ্ধারে। বাংলার সেনাবাহিনী এই রাজপুত্রকে আরাকানের সিংহাসনে বসিয়ে দেয়। এ ঘটনার পর থেকেই আরাকানের রাজারা মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুসলিম সংস্কৃতি গ্রহণ করতে থাকেন। রাজদরবারে ফরাসি ভাষা চালু হয়, জারি হয় ফরাসি ভাষায় মুদ্রা, আর মুসলিম আমলারা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে থাকেন। এক পর্যায়ে মুসলমানরা শুধু সংস্কৃতির অংশ নয়, রাজনীতিরও কেন্দ্রে পরিণত হয়। 15 থেকে 17শো শতাব্দী পর্যন্ত আরাকান রাজ্যে মুসলিম প্রভাব ছিল তুঙ্গে। মুসলিম সৈন্য, উলামা, কবি, শিল্পী সবাই সক্রিয়ভাবে ভূমিকা রেখেছিলেন সে সময়ে আরাকানে। অনেকে তো একে ছোট ইসলামী রাজ্য হিসেবেও অভিহিত করে থাকেন। এই সময়েই গড়ে ওঠে অনেক মসজিদ, মাদ্রাসা, ইসলামিক লাইব্রেরি এবং শিক্ষাকেন্দ্র। সুতরাং বন্ধুরা, এটা ভুলে গেলে চলবে না, আরাকানের ইতিহাস মানেই কেবল নির্যাতনের ইতিহাস নয়, বরং এটা মুসলিম গৌরব, ইসলামী সংস্কৃতি আর ঐতিহ্যেরও এক গৌরবময় অধ্যায়। আরাকানে বৌদ্ধ মুসলিম সহাবস্থানের ইতিহাস ও উত্তেজনার সূচনা। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জানলাম মুসলমানরা কিভাবে আরাকানে প্রবেশ করে এবং দীর্ঘ সময় রাজত্ব করে। কিন্তু প্রশ্ন হলো, আরাকানে বৌদ্ধদের ভূমিকা কি ছিল? মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? ইতিহাসের এক দীর্ঘ সময় জুড়ে দেখা যায়, আরাকানে মুসলিম ও বৌদ্ধরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত। মুসলমানরা তখন প্রশাসনে, ব্যবসায়, চাষাবাদে, এমনকি সাহিত্য সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বৌদ্ধরা তাদের নিজস্ব ধর্ম ও সংস্কৃতি চর্চা করত এবং অনেক সময় উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকত। কিন্তু সমস্যা শুরু হয় বাইরের শক্তি যখন এই অঞ্চল নিয়ে রাজনীতিতে নামে। 1784 খ্রিস্টাব্দে বার্মার রাজা বোধাপায়া আরাকান আক্রমণ করে। আরাকান রাজ্য এই সময় ছিল রাজনৈতিকভাবে দুর্বল এবং বর্মিজ সেনারা এই সুযোগে মুসলিম রাজ্য ধ্বংস করে দেয়। হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়, অনেককে বন্দী করে ইয়াঙ্গুন ও ম্যান্ডেলেতে নিয়ে যাওয়া হয়। আরাকানে শুরু হয় মুসলমানদের উপর দমনপীড়নের এক ভয়াবহ অধ্যায়। বৌদ্ধ রাজাদের শাসনে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ধ্বংস হতে থাকে। মুসলিমদের জমি জমা বাজেয়াপ্ত করা হয়।
তখন থেকে শুরু হয় আরাকানে মুসলিম নিপীড়নের ধারাবাহিকতা, যা ভবিষ্যতে রোহিঙ্গা সংকটের মূল ভিত্তি তৈরি করে দেয়। শুধু ধর্মীয় দ্বন্দ্ব নয়, বর্মিজ জাতীয়তাবাদ ও জাতিগত বিভেদও একে আরও ভয়াবহ করে তোলে। এরপরেই ধীরে ধীরে আরাকানের মুসলমানরা তাদের নিজ ভূমিতে হয়ে পড়ে পরবাসী। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম কিভাবে রাজনীতি, ক্ষমতালোভ এবং জাতিগত বিদ্বেষ একসময় শান্তিপূর্ণ অঞ্চলকে রক্তাক্ত করে তোলে। ব্রিটিশ শাসন আমলে আরাকান ও রোহিঙ্গা মুসলমানদের অবস্থা কেমন ছিল? 1824 থেকে 1948 সাল পর্যন্ত ব্রিটিশ শাসন আমলে ছিল আরাকানের এক নতুন অধ্যায়। ব্রিটিশরা বার্মার উপর বিজয় লাভ করার পর আরাকান অঞ্চল ভারতীয় উপনিবেশের অংশ হয়ে যায়। এ সময় রোহিঙ্গা মুসলমানদের জীবনে ঘটে বড় ধরনের পরিবর্তন। ব্রিটিশরা আরাকানের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে কৃষি ও মৎস্য সম্পদের উন্নতি করে, পাশাপাশি বাণিজ্য বাড়ায়। রোহিঙ্গাদের ভূমি মালিকানা নিয়ে কিছু বিষয় সুরাহা হয়। তবে ব্রিটিশ শাসনের আরেকটি বড় প্রভাব ছিল বাংলাদেশ থেকে অনেক মুসলিম শ্রমিক ও ব্যবসায়ী আরাকানে আসতে শুরু করে। তারা আরাকানের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে ব্রিটিশরা কখনোই রোহিঙ্গাদের সম্পূর্ণ রাজনৈতিক অধিকার দেননি। তারা রাখাইন, বৌদ্ধ ও বর্মিজদের পক্ষে অবস্থান করত, যাতে তাদের শাসন ব্যবস্থা অটুট থাকে। 1942 সালে সাম্প্রদায়িক দাঙ্গা এই সময়ই শুরু হয়, যা আরাকানের মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও খারাপ করে তোলে। এই দাঙ্গার পেছনে ব্রিটিশ শাসনের ভুল নীতি ও বিভাজন কৌশল অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। সুপ্রিয় দর্শক, ব্রিটিশ শাসন আমলে রোহিঙ্গাদের রাজনৈতিক ও মানবিক অধিকার সীমিত থাকলেও তাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনে কিছু সুযোগ ছিল। কিন্তু স্বাধীনতার পর পরিস্থিতি বদলায়। মিয়ানমার স্বাধীনতার পর রোহিঙ্গাদের উচ্ছেদ ও বৈশ্বিক প্রতিক্রিয়া। 1948 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটল মিয়ানমারের স্বাধীনতার মাধ্যমে। কিন্তু এই স্বাধীনতা রোহিঙ্গাদের জন্য কোনো মুক্তির বার্তা নিয়ে আসেনি, বরং শুরু হলো দীর্ঘ এক দুঃসহ অধ্যায়। ধাপে ধাপে তাদের উচ্ছেদ ও নিপীড়ন। মিয়ানমার সরকার প্রথম থেকেই রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানায় এবং তাদেরকে সংখ্যালঘু জাতি হিসেবে গণ্য করে। 1982 সালে নাগরিকত্ব আইনে তাদের অধিকাংশ অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর থেকে শুরু হয় দমন পীড়ন, তাদের মসজিদ, স্কুল, বসতঘর ধ্বংস এবং নাগরিক জীবনে নানা বাধা। সামরিক জান্তা ও বৌদ্ধ জাতীয়তাবাদীরা একসঙ্গে কাজ করে রোহিঙ্গাদের নির্মূলের পরিকল্পনা চালায়। বিশেষ করে 2017 সালের কিলিং অপারেশনের পর রোহিঙ্গাদের বড় অংশ বাংলাদেশ এবং অন্য দেশে শরণার্থী হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর পদক্ষেপ অনেক ক্ষেত্রেই দেখা যায়নি। অনেক দেশ ও সংস্থা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানালেও রাজনৈতিক স্বার্থে বা ভূ রাজনৈতিক কারণে সরাসরি হস্তক্ষেপের বিষয়টি এড়িয়ে গেছে। আন্তর্জাতিক ভূ রাজনীতি ও আরাকান সংকট। এ পর্যায়ে আমরা বিশ্লেষণ করব কিভাবে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি রোহিঙ্গাদের ভাগ্য নির্ধারণ করেছে এবং কিভাবে আন্তর্জাতিক ভূ রাজনীতি এই সংকটকে প্রভাবিত করেছে। সুপ্রিয় দর্শক, আরাকান সংকট শুধুমাত্র মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি একটি জটিল আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলাও বটে। মিয়ানমারের অবস্থান, এর প্রাকৃতিক সম্পদ এবং প্রতিবেশী দেশের রাজনৈতিক স্বার্থ এই সংকটকে আরও জটিল করে তুলেছে। চীনের ভূমিকা। চীন আরাকান অঞ্চলের প্রাকৃতিক সম্পদে বিশেষ আগ্রহী। চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলে ব্যাপক বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন করছে। তবে চীনের এই প্রকল্পের জন্য প্রয়োজন মিয়ানমারের স্থিতিশীলতা, যার জন্য তারা মিয়ানমার সরকারের সমর্থনে কাজ করে। তাই চীনের জন্য রোহিঙ্গা সংকট কম আলোচ্য বিষয়। ভারত ও বাংলাদেশ। ভারত মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভারতের উত্তরে চীনকে প্রতিরোধ করতে চায়। তবে রোহিঙ্গা সংকট নিয়ে ভারতের নীতি তুলনামূলক কঠোর নয়। বাংলাদেশ রোহিঙ্গাদের সবচেয়ে বড় আশ্রয় শিবির হলেও সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে সমস্যাগুলোকে সীমিত রাখতে চায়। পশ্চিমা দেশগুলোর ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো মানবাধিকার রক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক জান্তার বিরুদ্ধে কূটনৈতিক চাপ। কিন্তু তারা সরাসরি মিয়ানমারের অভ্যন্তরে হস্তক্ষেপ থেকে বিরত রয়েছে, কারণ এতে ভূ রাজনৈতিক জটিলতা বাড়ে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, কিন্তু তাদের প্রভাব সীমাবদ্ধ। রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ। রোহিঙ্গারা আজ বহু বছর ধরে নির্বাসিত এবং শরণার্থী হিসেবে বাংলাদেশ এবং অন্যান্য দেশে বসবাস করছে।
তারা সংকটময় জীবনযাপন করছে, নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার অভাব, এবং রয়েছে কর্মসংস্থানের সীমাবদ্ধতা। তাদের নাগরিকত্ব ও অধিকারহীনতা তাদের জীবনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তা। শরণার্থী ক্যাম্পে সাময়িক আশ্রয় নয়, বরং তাদের জন্য স্থায়ী নাগরিকত্ব ও রাজনৈতিক অধিকারের ব্যবস্থা করতে হবে। মিয়ানমার সরকারকে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পুনর্বাসন এবং মানবিক সাহায্যে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ ও বাধা। বর্তমান রাজনৈতিক অবস্থায় মিয়ানমার সরকার রোহিঙ্গাদের পুনর্বাসনে প্রাথমিক আগ্রহ দেখাচ্ছে না। চীন, রাশিয়া এবং অন্যান্য ভূ রাজনৈতিক শক্তির স্বার্থ এক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলো এই সংকটে মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টায় রয়েছে। রোহিঙ্গাদের জন্য সম্ভাব্য ভবিষ্যৎ। পুরনো ঠিকানায় ফিরে যাওয়া। রাজনৈতিক ও নিরাপত্তার নিশ্চয়তা থাকলে এটি সম্ভব। তৃতীয় দেশে প্রত্যাশিত স্থান, দীর্ঘমেয়াদী আশ্রয়ের জন্য। মিয়ানমারের মধ্যে স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে তাদের অধিকার ও সংস্কৃতি রক্ষা পাবে। রোহিঙ্গাদের মুক্তি ও নিরাপদ ভবিষ্যৎ কেবল মানবিক দায়বদ্ধতা নয়, এটি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আন্তর্জাতিক সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন সঠিক রাজনৈতিক ইচ্ছা, মানবিক সহানুভূতি এবং দীর্ঘমেয়াদী কূটনৈতিক পরিকল্পনা। আরাকান রাজ্যের ইতিহাস থেকে শুরু করে রোহিঙ্গা মুসলমানদের দুঃখদায়ক উচ্ছেদ এবং বর্তমান আন্তর্জাতিক ভূ রাজনীতির জটিল পটটা উঠিয়ে দেখা হয়েছে এই বিশ্লেষণে। এই বিশ্লেষণ আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে যে আরাকান সংকট শুধুমাত্র একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি মানবাধিকার, জাতিগত সম্প্রীতি ও আন্তর্জাতিক ন্যায় বিচারের এক বড় পরীক্ষা। রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করা, তাদের স্বদেশে শান্তিপূর্ণ প্রত্যাবাসন এবং সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী ও সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। শুধুমাত্র মানবিক সহানুভূতি নয়, সুশাসন, ন্যায় ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পারে এই সংকটের উত্তরণ ঘটাতে। এই ছিল আজকের পর্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরাকান রাজ্যের গভীর ইতিহাস ও রোহিঙ্গা সংকটের পেছনে আন্তর্জাতিক প্রেক্ষাপট। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন তথ্য ও বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।